নমস্কার, কম্পিটিটিভ স্টাডি গাইড চ্যানেলে সকলকে স্বাগত। আমি দিবাকর কুমার চৌধুরী। আজকে যে টপিকটা নিয়ে এসেছি সেটা হচ্ছে কালকে WBCS 2023-এর প্রিলিমিনারি পরীক্ষা হয়েছে। সত্যি কোশ্চিন আনএক্সপেক্টেড ছিল অনেক জায়গাতেই, কিন্তু ম্যাথামেটিক্সের প্রশ্ন সহজ ছিল হলেও ধরে নাও যে 24-25টা প্রশ্নের মধ্যে কিছু কিছু প্রশ্ন কিন্তু সত্যি অনেকের অসুবিধা হয়েছে এবং সেটা প্রি লেভেলের ছিলই না, সেটা মেনে বেশি আসে। তো ঠিক আছে, তো আমরা যা প্রশ্ন এসেছে সেটাকে মাথায় রেখে এই প্রশ্নগুলো কিভাবে শর্ট করা যেত, মানে যাদের কাছে দেখো, প্রথম কথা হচ্ছে সবার কিন্তু প্রিপারেশনটার একটা প্যাটার্ন থাকে যে না আমি এটা প্রিলিমিনারি লেভেলের প্রিপারেশন, তো আমরা ওই জায়গাতেই যাব। সবাই মেন্সের প্রিপারেশন নিয়ে প্রিলিমিনারি পরীক্ষা দিতে আসে না, তো প্রিলির মতোই ভেবে রেখেছিল, কিন্তু সেখান থেকে আনএক্সপেক্টেড কিছু প্রশ্ন এসেছিল। তো আমরা ধরে ধরে সহজ কঠিন সবগুলোই একধার থেকে শেষ করে দিচ্ছি অঙ্কের প্রশ্নগুলো, ঠিক আছে? তাহলে চলো দেখো। আর যদি আমার সঙ্গে কেউ অফলাইনে কানেক্ট হতে চাও, অফলাইন ব্যাচে, নতুন ব্যাচ জানুয়ারি মাসে স্টার্ট হচ্ছে, ঠিক আছে? 15ই জানুয়ারির মধ্যে হলে সেটার একটা অফার সেশন থাকছে, সেটা তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে? চলো শুরু করি। প্রথম প্রশ্ন যেটা, এটা হচ্ছে আমাদের গ্রুপ এতে ছিল, গ্রুপ এ সেকশনের প্রশ্ন, ঠিক আছে? তো গ্রুপ এতে যতগুলো যে রকম নাম্বার অনুযায়ী আছে সেই নাম্বার অনুযায়ী আমার কাছে প্রশ্ন সেটটা আছে এবং সেভাবে আমি কভার করে যাচ্ছি। তোমাদের কাছেও হয়তো নাম্বার সেম না থাকলেও কোনো না কোনো জায়গায় প্রশ্ন অবশ্যই তোমরা পাবে। চলো তাহলে প্রশ্নগুলো সলভ করি। কি বলেছে প্রথম প্রশ্ন থেকে, যে ইংলিশ এই দিকটা দেখতে পাচ্ছ তোমরা, এই দিকটাই বাংলায় আছে, প্রত্যেকটা পরীক্ষাতে এইভাবেই থাকে, ইংলিশ এক সাইডে তারপরে বাংলা সাইড থাকে। তো বাংলাতেই পড়ছি বা ইংলিশ, তোমাদের ইচ্ছা মতো তোমরা পড়ো, নিয়ে কোশ্চেনটাকে সলভ করার চেষ্টা করো। তারপরে এই ভিডিওটা তোমরা দেখে নাও। এইভাবে যদি করো তাহলে শেখাও হয়ে যাবে, বারবার রিপিট করার দরকার নেই, একবারেই কভার হয়ে যাচ্ছে। দেখো এখানে র্যাঙ্কিং থেকে প্রশ্ন করেছে যে ক্লাসে এ র্যাঙ্ক করেছে 10 এবং বি পেয়েছে 38, কোথা থেকে? শেষ থেকে, তাই তো? তো আমি যদি এই র্যাঙ্কটাকে আমরা এইভাবে রাখি, আমি ধরলাম এটা একটা সরলরেখা এবং এটা একটা র্যাঙ্কের মাপকাঠি, বা তুমি এটাকে উপর নিচভাবেও ভাবতে পারো। তো আমি ভাবলাম চলো এখানে যদি স্টার্ট থেকে হয়, এখানে যদি স্টার্ট হয়, মানে ধরো স্টার্ট মানে কি 1 2 3 4 র্যাঙ্ক এইভাবে যাবে। তো এর র্যাঙ্ক হচ্ছে 10, 10th, তার মানে প্রথম থেকেই হবে। তাহলে 10th কার? না এর র্যাঙ্ক। আর বি এর র্যাঙ্ক আছে 38 শেষ থেকে, তাহলে বি এর র্যাঙ্ক দুইভাবে হতে পারে। কিভাবে না, তুমি যদি দেখো 38 আমি এখান থেকেও করতে পারি, এখান থেকে আমি বি এইভাবেও ভাবতে পারি, বি এখানে আছে তার মানে এখানে 38 আছে, 38 নম্বর র্যাঙ্ক আছে। চলো আবার এরকমও ভাবতে পারি যে শেষ থেকে এই পোর্শনটা আছে, ঠিক আছে, মানে এই পজিশনের ভ্যালু 38, সেটাও ভাবা যেতে পারে 38, ঠিক আছে, এটাও ভাবা যেতে পারে। তো দুদিকেই হতে পারে, একটা এ কে ক্রস করে হতে পারে, এর আগে হতে পারে। তো পরের প্রশ্ন দেখো, বি এর রেজাল্ট এ এর থেকে ভালো। যখন এই কথাটা বলে দিয়েছে যে বি এর রেজাল্ট এ এর থেকে ভালো, তাহলে এর আগেই তার র্যাঙ্ক হবে, মানে 10-এর আগে তার র্যাঙ্ক হবে। তার মানে লাস্ট দিক থেকে 38টা যে সেকেন্ড পার্টটা আছে সেটাই আমরা কানেক্ট করব। মানে ছবিটা আরেকবার করে দিচ্ছি, তাহলে আমাকে এইভাবে ধরতে হবে যে স্টার্ট এটা এন্ড, এর র্যাঙ্ক এখানে, এটা 10 নাম্বার, ঠিক আছে, 10th, আর কোথা থেকে 10th না প্রথম থেকে 10th, আর বি এর র্যাঙ্ক এই দিকে আছে, সেটা হচ্ছে লাস্ট থেকে 38, তাই তো? লাস্ট থেকে, কেন লাস্ট থেকে বললাম? কারণ এই জায়গা থেকে লাস্ট শেষ থেকে জিজ্ঞেস করছে, শেষ থেকে এইটা একই লাইনে যখন আছে তখন আরও একটা জিনিস দুটো বলে দিচ্ছে যে তাদের দুজনের মাঝে দুজন শিক্ষার্থী আছে। তাহলে ধরো নাও এইখানে একজন আছে আর এইখানে একজন আছে, এই দুজনই শিক্ষার্থী আছে। তাহলে যে কোনো একটা জায়গায় নিয়ে যাও, মানে এ র্যাঙ্কে নিয়ে আসো দুটো ভ্যালু, বা বি এর র্যাঙ্কে নিয়ে আসো দুটো ভ্যালু। মানে আমি বলতে পারছি যে বি এর র্যাঙ্ক জানা আছে, এর র্যাঙ্ক জানা আছে, আমাকে একটা জায়গায় কানেক্ট করতে হবে। কিভাবে সেই কানেক্টটা করব দেখো, যদি আমি বলি যে এই জায়গা অবধি আমার লেফট থেকে সেটা 10 নম্বর র্যাঙ্ক, এই র্যাঙ্কটা যেটা রাইট থেকে সেটা কত সেটা একটু বোঝো। রাইট থেকে কত, ডান দিক থেকে কত? তাহলে দেখো এখানে যদি এটা 38 হয়, এটা যদি 38 হয় তাহলে এটা 37, এটা 36, এটা তাহলে 35। তাহলে একটা পার্সেন্টের র্যাঙ্ক বাম দিক থেকে 10 আর ডান দিক থেকে 35, তাহলে টোটাল কতজন আছে এটাই তো জিজ্ঞেস করেছে, কতজন শিক্ষার্থী আছে। তো টোটাল জিজ্ঞেস করতে গেলে তার মানে বুঝতে হবে, এবার দেখো লেফট থেকে 10 প্লাস রাইট থেকে ডান দিক থেকে 35। এবার যেহেতু দেখো একটা পার্সেন্টকে দুদিক থেকেই ক্যালকুলেট করা হয়েছে, দুবারই কাউন্ট করা হয়েছে, তার জন্য 1 বিয়োগ করে দাও, তাহলে আমার কত আসছে? 45 থেকে 1 বাদ 44। তাহলে আমাদের অ্যান্সার অপশন ডি হয়ে যাবে, এটা উত্তর।
আশা করি তোমরা করতে পেরেছো। যারা কোনো না কোনো জায়গা থেকে ঠিকই কনসেপ্ট ক্লিয়ার করেছো তারা অবশ্যই এই প্রশ্নের উত্তর করতে পেরেছো। ঠিক আছে, চলো পরের প্রশ্নে যাই। পরের প্রশ্ন ক্যালেন্ডার থেকে দিয়েছে, ক্যালেন্ডারের কনসেপ্টে কি দিয়েছে এটা একটু দেখে নিচ্ছি। পরের প্রশ্ন যেরকম দিয়েছে 51 নম্বর প্রশ্ন বলেছে একটি মাসের সপ্তম দিন শুক্রবার থেকে 3 দিন আগে, মানে সপ্তম যে দিন শুক্রবার থেকে 3 দিন আগে, তাহলে ফ্রাইডে যদি আমি ভাবি ফ্রাইডে থেকে 1 2 3 এটা হচ্ছে 7th সপ্তম দিন, তাহলে অষ্টম নবম দশম, তাহলে 10th হচ্ছে শুক্রবার, তাই না? একটি মাসের সপ্তম দিনটা কি বার? শুক্রবার থেকে 3 দিন আগে, তাহলে এই সপ্তম দিনটা কি শুক্রবার থেকে 3 দিন আগে -3, তাহলে শুক্রবার দিন কি হবে 7 + 3 10 হলো কি না? এবার বলেছে 19তম দিনটি কি হবে? 19তম দিন মানে দেখো 10 যদি শুক্রবার হয় তাহলে এর সঙ্গে আরও 7 যোগ করে দিই, 7 দিন পর পর, তাহলে আবার সেই ফ্রাইডেই থাকছে, তাহলে 17 তারিখেও ফ্রাইডে থাকছে। 10-এর সঙ্গে 7 যোগ করলে 17 দিন আসছে, 17 তারিখে যদি ফ্রাইডে থাকে তাহলে পরের দিন শনিবার, তারপরের দিন সানডে, তাহলে রবিবার হয়ে গেল উত্তর অপশন সি। আশা করি এই প্রশ্নটাও তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। নর্মালভাবে কোনো ফর্মুলা কোনো কিছু ইউজ করার কিছু দরকার নেই, এগুলো কোনো ফর্মুলা ইউজ করা লাগবেও না, তোমাকে জাস্ট এই অ্যাপ্রোচেই যেতে হবে। ক্লিয়ার? চলো পরের প্রশ্ন। এই প্রশ্নটা অনেকে পরিমিতি ভেবে ছেড়ে দিয়েছে। পরিমিতির অঙ্ক না, ত্রিভুজের বাহুগুলির অনুপাত দিয়েছে, এটা রেশিও প্রপোর্শন অনুপাতের অঙ্ক। ঠিক আছে, তো প্রশ্নটা দেখো কিভাবে হয়েছে। একটি ত্রিভুজের বাহুগুলির অনুপাত দিয়ে দিয়েছে, মানে 3টে বাহু হয় ত্রিভুজের, 3টি বাহুর অনুপাত দিয়েছে কিভাবে 1-এর 20 ইস্টু 1-এর 15 ইস্টু 1-এর 12। এই রেশিওটাকে আমরা কিভাবে কভার করবো? আমরা তো করেছি এরকম যদি রেশিও থাকে 1-এর 20 ইস্টু 1-এর 15 ইস্টু 1-এর 12, এই রেশিওকে কভার করবো কিভাবে? প্রথমে আগে 20 15 আর 12 লসগু বের করবো। তুমি দেখো 20 15 12 যদি লসগু বের করো 20 15 আর 12 তাহলে এটা 60 আসবে। তাও তুমি করে নাও, প্রথমে 3 দিয়ে করো, চলো 3 দিয়ে করি। 20 থেকে গেল 3 5 15 3 4 12, আবার 5 দিয়ে যদি করো 4 5 20 5 1 5 আর এখানে 4 থাকলো, আবার এখানে একটা 4 দিয়ে গেল, তাহলে 1 1 1, তার মানে এই 3টে যদি গুণ করো তাহলে আসছে 60, 60 চলে যাচ্ছে। তাহলে এবার আমি কি করব? তাহলে প্রত্যেককে 60 দিয়ে গুণ করো, তো এটাকেও 60 দিয়ে গুণ, এটাকেও 60 দিয়ে গুণ, এটাকেও 60 দিয়ে গুণ, তাহলে দেখো একটা পূর্ণ সংখ্যাগুলো পেয়ে যাচ্ছে, ভগ্নাংশ থেকে পূর্ণ সংখ্যা আমি আসতে পারছি, তাই তো? কারণ 20 দিয়ে কাটলে এখানে 3 আসছে, 15 দিয়ে কাটলে 4 15 60 আর 12 দিয়ে কাটলে 5 12 60, তাহলে একটা রেশিও কি আসলো 3:4:5। এবার দেখো এই প্রশ্নটা কি রকম আছে, তাহলে পরিসীমা মানে 3টে বাহুর যোগফল, এই যে বলেছে পরিসীমা 30 সেন্টিমিটার। হ্যাঁ, একটু পরিমিতির কনসেপ্ট আছে যে পরিমিতিতে, তবে এগুলো কিন্তু বেসিক, পরিমিতির খুব ডেপথে আসেনি, একদম বেসিক প্রশ্ন। রেশিও প্রপোর্শনের কনসেপ্ট এটা অ্যাপ্লাই করতে হবে, আর পরিসীমার সঙ্গে এগুলো যোগ করলেই পরিসীমা পাওয়া যায়। ত্রিভুজের 3টে বাহু যদি যোগ করে দাও সেটাই তো পরিসীমা। ঠিক আছে, তাহলে এখানে 3টে বাহুর যোগফল কত আসছে? এখানে 7 5 12 ইউনিট, তাহলে 12 ইউনিটের ভ্যালু কত আসবে? 12 ইউনিটের ভ্যালু হচ্ছে 30 সেন্টিমিটার, তাই না? তো আমাকে বলেছে বৃহত্তম বাহু কোনটা? 5-এরটা, তাহলে এটা উত্তর কত হবে? 5/12 × 30 করো, কত দিয়ে যাবে? 6 দিয়ে 6 2 12, 6 5 6 30, তার মানে 25/2, 25/2 12.5 হয়ে গেল অপশন সি উত্তর। ঠিক আছে, আশা করি তোমরা 12.5, তাই তো? সেন্টিমিটার, কেন সেন্টিমিটার? পরিসীমায় আছে, বাহুর দৈর্ঘ্য, এগুলো সেন্টিমিটারেই হবে, সেন্টিমিটারের উত্তর। ঠিক আছে, আশা করি এই পোর্শনটা তোমরা বুঝতে পেরেছো। তোমরা যদি বলো যে ত্রিভুজটা যদি দেখো, ত্রিভুজের বাহুগুলো যদি এভাবে ভাবি, এটা তো বোঝা যাচ্ছে 3:4:5 মানে সমকোণী ত্রিভুজ আছে। 3-এর স্কোয়ার প্লাস 4-এর স্কোয়ার ইকুয়াল টু 5-এর স্কোয়ার হচ্ছে। তো যাই হোক, আমি যাচ্ছি না ওই একটাই, আমি বললাম যে এটা যদি 3 হয়, এটা যদি 4 হয়, তাহলে এটা 5 হবে। তাহলে এবার তুমি ভাবো যদি কোনো একটা পার্সন একটা কোণা থেকে, ধরো এটা এ, এটা বি, এটা সি, তো কেউ এ থেকে স্টার্ট করলো হাঁটা, বি গেল, বি থেকে সি গেল, সি থেকে আবার এতে আসলো, তাহলে কি ত্রিভুজের 3টে বাহু কভার করলো, তার মানে সেটা তার পরিসীমা কভার করলো। এইভাবে ভাবতে পারো তোমরা। চলো ঠিক আছে, পরের প্রশ্ন। হ্যাঁ, এই প্রশ্ন সবার কাছে অসুবিধাজনক ক্রিয়েট করেছে, কিচ্ছু না, সার্চ ইন্ডিসেস করণী নিরসনের সূচক আর করণীর একটা বেসিক প্রশ্ন, একদম বেসিক, মানে চ্যাপ্টারে খুব ডেপথে না, একটা নর্মাল যদি জানো সেখানেই হয়ে যাবে। কি বেসিক কনসেপ্টে কি, যদি কোনো কিছুর পাওয়ার
মাইনাসে থাকে, যেমন 5-এর পাওয়ার যদি -7 থাকে, তাহলে 5-এর পাওয়ার -7 থাকলে সেটাকে লেখা থাকে 1/5⁷। এই একটা বেসিক কনসেপ্টের উপর কাজ করে এই প্রশ্নটা দিয়েছে। কোনো কিছু পাওয়ার যদি মাইনাসে থাকে সেটা 1/, সেই পাওয়ারটা হয়ে যায়। দেখো এখানে কি দিয়েছে, এটা তো দিয়েই দিয়েছে না, fx এর মান হচ্ছে 5⁵x প্লাস 1/5x প্লাস 2, আর এখানে f - x এর মান কত জিজ্ঞাসা করেছে। এবার তুমি ভাবো, এখানেই আমি করে দিচ্ছি যে 5⁵x এর জায়গায় তাহলে -x হয়ে যাবে, তাহলে x এর পাওয়ার -x হয়ে গেল। আবার এখানে প্লাস 1/5⁻x হয়ে গেল, আর এখানে +2 পড়েই থাকলো, যেটা আমরা fx, এটা fx এর মান, f - x এর ভ্যালু আমাকে বলেছে। এবং তুমি এখানে একটু যদি লক্ষ্য করো তাহলেই বুঝতে পারবে এইটা মানে কি হয়ে যাচ্ছে 1/5⁵x। এই যে কনসেপ্টটা, পাওয়ার যদি মাইনাসে থাকে সেটা 1/, হয়ে যায় সেই পাওয়ার সহ। আর এইখানে কি হয়ে যাচ্ছে 1/, এই পুরো পার্টটাই চেঞ্জ হচ্ছে, তার মানে 1/5⁵x, সেটা ঘুরে ফিরে তো 5x এই জায়গায় যাচ্ছে, +2। তাহলে এটাকে যদি আমি একটু সলভ করি তাহলে দেখো 1/, তাহলে আমি দেখো এটা এই পুরো পার্টটা, এই পার্টটা তো আমরা এই জায়গায় চলে আসছে, তাহলে পূর্ণ সংখ্যা এরকম ধারণ করছে না, এই একটা পার্ট চলে আসলো, প্লাস এই পার্টটা তো আছেই পড়ে, আর +2 আছেই। তাহলে বলো যে এইটা মানে আমরা 5⁵x প্লাস 1/5⁵x প্লাস 2 লিখতে পারি, আর এটা মান কোন আকারে আছে, f(x) এর মানের সমান, ওটারই মান দিয়েছিল, ঘুরে ফিরে ওখানেই চলে আসলো। আশা করি একটা বেসিক কনসেপ্টে ক্লিয়ার থাকলেই হয়ে যেত, ঠিক আছে? খুব ডেপথের প্রশ্ন নেই এটা, জাস্ট চ্যাপ্টার সম্বন্ধে যদি একটু নলেজ থাকে, দুটো প্রশ্ন যদি করো তাহলে এই প্রশ্ন তুমি অবশ্যই করবে, ঠিক আছে? পাওয়ারের অঙ্কটা। চলো পরের প্রশ্ন, এটা কিছুটা রিজনিং এর প্রশ্ন দিয়েছে, চলো তাহলে রিজনিং এর কিছু প্রশ্ন করব। 83 নাম্বার প্রশ্ন কি বলেছে দেখো, 5 জন বালক ABCDE তাস খেলছে, ঠিক আছে? প্রত্যেকের কাছে 10টি করে কার্ড আছে, ঠিক আছে? তাহলে আমি প্রথমে এটা একটা কাজ করে দিই, A B C D আর E লিখে ফেললাম। এবার প্রত্যেকের কাছে কিন্তু 10টা করে কার্ড আছে, তাহলে 10টা করে যদি কার্ড থাকে তাহলে জাস্ট নর্মালি 10টা করে তুমি কার্ড রেখে দাও, ঠিক আছে? তুমি বলবে এত বড় ভাবে আমরা করব, তুমি একটা জিনিস দেখো, দুসরা প্রশ্ন 2.5 ঘন্টা টাইম, তো কিছু প্রশ্নে তো মুখে মুখে হয়ে যাবে, কিছু প্রশ্ন একটু বোঝানোর জন্য তোমাদেরকে বলছি, ঠিক আছে? তো ই 3টে কার্ড এর কাছ থেকে ধার করে, তাহলে ই যদি 3টে কার্ড এর কাছ থেকে ধার করে, তাহলে ই এর কাছে 3টে কার্ড বেশি হয়ে যাবে, এর কাছে 3টে কার্ড কম হয়ে যাবে, ব্যাস, তাই তো? 5টি কার্ড সি কে দেয় কে, এবং মানে কার কথা, ই এর কথা বলা হচ্ছে। ই 5টি কার্ড সি কে দেয়, ই 5টি কার্ড সি কে দিল, তার মানে সি এর কাছে 5টা বেড়ে গেল, আর ই এর কাছে 5টা কমে গেল। আমার দরকার নেই এখনো টোটাল কত হলো, যোগ করে আবার বিয়োগ করব। তুমি ভাবো যে মাইনাসে হচ্ছে না, তো মাইনাসে হবেও না, 13 থেকে 5 গেছে মানে বেশিই ছিল, মানে এরকম না যে তোমাকে কত বলে দিয়েছে 5 থেকে 6টা গেল কেমন করে হবে, সেরকম বলবেও না তোমাকে। তো যাই হোক, এবার বলছে সি তৎক্ষণাৎ 4টি বিকে, আচ্ছা সি 4টি দিয়েছে বিকে, তাহলে এখানে -4 হয়ে গেল, এখানে +4 হয়ে গেল, চলো ঠিক আছে। এবং বি 2টি কার্ড ডিকে দেয়, বি 2টো কার্ড দিয়েছে, তাহলে এখানে 2টো কমে গেল, আর এখানে 2টো বেড়ে গেল। তাহলে আলটিমেট বলেছে ডি এর কাছে কটি কার্ড আছে, তো ডি এর কাছে কটি কার্ড আছে, ডি এর কাছে 12টি, হয়ে গেল অ্যান্সার, ব্যাস, ক্লিয়ার? একদম বেসিক। তোমার যদি মনে হয় যে না এরকম টাইপের প্রশ্ন করিনি, তাহলে প্র্যাকটিস করার দরকার আছে, ঠিক আছে? কারণ সামনেও যে পরীক্ষাগুলো আসবে এইরকম প্রশ্ন আসতেই পারে, সেটা WBCS প্রিলিমিনারি জায়গায় যদি PSC ক্লার্কশিপও আসে, বা সামনে যে কোনো WBP কনস্টেবলের এই প্রশ্ন দিতে পারে, ঠিক আছে? এমন কোনো হার্ড প্রশ্ন না এটা, জাস্ট নর্মালি এর কাছ থেকে এটা গেছে, এর কাছ থেকে এটা গেছে, এটাকে হার্ড প্রশ্ন বলাই যাবে না, কোনো চ্যাপ্টারের আকারে ধরা যাবে না, ঠিক আছে? বেসিক পোর্শন দিতেই পারে সবগুলো পরীক্ষায়, এটা ওই জন্য তোমরা অবশ্যই এই টাইপের প্রশ্ন প্র্যাকটিস করবে। চলো পরের প্রশ্নে যাই। কোডিং ডিকোডিং থেকে একটা প্রশ্ন তো দেয়, তো কোডিং ডিকোডিং থেকে এখানে একটা প্রশ্ন দিয়েছে। এখানে দেখো প্রশ্নটা কীরকম, জিনিসটা একটু বোঝার চেষ্টা করবে, যে এখানে 7 2 1 8 9, তো 7 2 1 8 9 আর 0, আর এটা কাকে দিয়েছে না পার্ডন, PARDON দিয়ে দিয়েছে। এবং আরও একটা দিয়েছে যে 5 3 1 6 4, সেখানে দিয়েছে
DEMOCRACY মার্সি দিয়েছে। আর আমাকে জিজ্ঞেস করেছে ডেমোক্রেসি কি হবে, DEMOCRACY। ওকে, এবার দেখো আমরা কিভাবে করব একটা জিনিসটা বোঝার চেষ্টা করো। আমি আগেও বলেছি যখনই দুরকম ডেটা দেবে, কীরকম দুরকম ডেটা, এই যে এখানে একটা ভ্যালু দিল এবং এইভাবে একটা ভ্যালু দিয়েছে, তাই তো। এবং আরেকটা জিনিস লক্ষ্য করো, প্রথমে যে ওয়ার্ডটা দিচ্ছে সেটা 6টা ডিজিটের, এই 6টা লেটারের, তারপরে যে ওয়ার্ডটা দিয়েছে সেটা 5টা লেটারের। তাহলে সিমিলার তো দিল না, তাহলে সিমিলার যখন দিল না তাহলে তো সেম প্যাটার্ন আসবে কিনা সেটার গ্যারেন্টি আমি বলতে পারছি না। তো প্রথম অ্যাপ্রোচে আমাদের করা উচিত যে দেখি যে নতুন যে ওয়ার্ডটা আমাদেরকে দিয়েছে সেই ওয়ার্ডের প্রত্যেকটা লেটার বাকি দুটো ওয়ার্ডের মধ্যে আছে কিনা। তুমি যদি খোঁজো তাহলে তুমি ইজিলি পেয়ে যাবে যে জাস্ট কিচ্ছু কোড নেই, নর্মাল কোড আছে। ডি মানে কি হবে, ডি মানে এখানে 9 8 বলা হয়েছে, সেটা ডি মানে 8। ই মানে কি হবে, ই মানে এখানে কোথায় আছে ই মানে এখানে 3 বলা হয়েছে, তার মানে ই মানে এখানে 3, ঠিক আছে। এইভাবে নর্মাল কোড আছে। এম মানে কি, আচ্ছা তুমি যখন দেখে নিলে নর্মাল কোড আছে, এবার আমাকে তাড়াতাড়ি করতে হবে। কীভাবে তাড়াতাড়ি করবো, তুমি দেখে নাও এখানে কমন আছে ডি, আচ্ছা 8 সবগুলোতে আছে, দেখার দরকার নেই। ইতে আছে 3 আছে, তার মানে এটা বাদ, অপশন বি বাদ। এইভাবে কমন করতে হবে, ঠিক আছে। লাস্টের দিকেও দেখো 4 আছে, বা আমি পরপরে যদি যাই, এই পার্টটা হয়ে গেল, দ্বিতীয় পার্ট হয়ে গেল, তৃতীয় পার্ট কি আছে, ডি হয়ে গেল, এম, ই হয়ে গেল, এম ধরতে হবে। এম এর ভ্যালু কত, এগুলো তাড়াতাড়ি। এম এর ভ্যালু 5 মানে কোথায় আছে, একটাই 5 আছে, আর কোনোটা 5 এই সরি 3 নাম্বারটা এখানে 5 আছে, আর দুটোতে 5 আছে, তার মানে অপশন সি বাদ। এইভাবে করতে হবে, না হলে কি সবগুলোকে ধরে ধরে করে তারপরে চেক করো, ঝামেলা আছে। তোমাকে অপশন ধরে ধরে অবশ্যই কোডিং অঙ্ক অপশন ধরে ফাইনালি অ্যান্সার আমাকে করতে হয়, এটা মাথায় রাখবে। তারপরে দেখো ও এর ক্ষেত্রে কি আসবে, ও হচ্ছে তোমার 9, ও মানে 9, হ্যাঁ ঠিকই তো, ও মানে 9, যার মানে এখানে 9 আছে আর এখানেও 9 আছে, তার এই দুটোর মধ্যে আনকমন কি আছে, পরের পার্টটা আনকমন আছে, 6 একটা 7 আছে, দেখো এখানে। তাহলে সি এর অ্যান্সার কত, সি এর অ্যান্সার 6, তাহলে কোথায় আছে, উপরে তো 7 আছে, নিচে 6 আছে, তাহলে অপশন ডি হয়ে গেল এটার উত্তর। কারণ কি কেন হয় আমি তোমাকে বলি, এই যে দেখো প্রথম 4টে একই রকম, তাহলে তুমি যখন ফাইনালি অ্যান্সার বের করে নিলে, সবগুলো ধরো এম এর ভ্যালু, ও এর ভ্যালু, সি এর ভ্যালু তুমি বসিয়ে ফেললে, এম এর ভ্যালু তুমি বসিয়ে দিলে কত বেরোচ্ছে, এম এর ভ্যালু 5, ও এর ভ্যালু কত আছে 9, সি এর ভ্যালু আমাদের কত আছে 6, তারপরে 1 2 6 4 বসিয়ে দিলাম। ধরো ব্যাপারটা বোঝার চেষ্টা করো, তুমি যখন এই জিনিসটাকে নিয়ে আবার অপশানগুলোতে চেক করে দেখবে, তাহলে তো আমাদের অসুবিধা হয়ে যেতে পারে, কারণ আবার চেক করো কোনটা অপশানের মিনিটেড খুব দরকার, না হলে খুব মুশকিল হয়ে যাবে এটার অ্যান্সার বের করে অপশানটাকে সিলেক্ট করার। কারণ দেখো খুব ছোট ছোট চেঞ্জেসগুলো আছে, বাকি এখানে দেখো বাকিগুলো প্রায় সেম, এখানেও প্রায় সেম, একটা দুটো চেঞ্জেস, এগুলোর জন্যই অপশান ধরে করবে। চলো পরের প্রশ্নটা, এটাও ভালো প্রশ্ন, অনেকেই পারেনি, অ্যালিগেশন বা মিক্সচার চ্যাপ্টার থেকে দিয়েছে। তো এটা বুঝতে হবে এই টাইপের অঙ্ক, এবং দুটো অঙ্ক দিয়েছে এবং মিক্সচার অ্যালিগেশন চ্যাপ্টার থেকে, ঠিক আছে। খুব ভালো অঙ্ক, সেটাকে একটু আমরা বুঝে নেব কীরকম। 6000 টাকা চেক ব্যাংকে ভাঙাতে গেলে ব্যাংক 200 টাকার 100 টাকার নোট মিলিয়ে মোট 48টা নোট দিয়েছে। ক্লিয়ার? দু রকমের নোট পেয়েছো, ব্যাংকে গেছি আমি 6000 টাকা নিয়ে, ব্যাংক আমাকে ভাঙিয়ে দিল, বা অ্যাকাউন্ট থেকে আমি করলাম, উইথড্র করলাম, ব্যাংক আমাকে শুধুমাত্র 200 আর 100 টাকার নোট দিয়েছে, এবং টোটাল নোটের সংখ্যা কতগুলো, 48টা। তাহলে এইভাবে আমাদের কি করতে হয়, ধরে নিই 200 টাকার নোট, ধরে নিই এরকম 200 টাকা আর একটা হচ্ছে 100 টাকা, তাই তো। ধরে নিই 200 টাকার নোট 48টায় যদি 200 টাকার নোট হয় তাহলে কত টাকা হবে, 48টায় যদি 200 টাকার নোট হয় তাহলে 48 × 2, তাহলে 96, তাহলে 9600 এত টাকা হবে। যদি 48টায় 100 টাকা হতো তাহলে কত টাকা হতো না, 4800 টাকা হতো। তার মানে আমি ধরে নিলাম 48 যে এতটা সংখ্যা আমি নোট পেয়েছি ফাইনালি, ধরে নিই সব থেকে ম্যাক্সিমাম যার ভ্যালুটা আছে সেটা যদি ততবারই হয় কত হবে, 9600 টাকা হতো। যদি কম হতো তাহলে কত হতো, 4800 টাকা হতো। কিন্তু আমার কাছে টাকা ছিল কত, 6000 টাকা। হলো, অ্যালিগেশন জাস্ট বিয়োগ করো তাহলে কাজ হয়ে যাবে। এখান থেকে বিয়োগ করলে আসছে 1200 ইস্টু এখানে আসছে 3600। তাহলে এখানে যদি আমি এটাকে ছোটো করি তাহলে দেখো কত আসছে, 0 0 কেটে গেল, 12 দিয়ে 12কে 12, 3 12 36, 1:3 হয়েছে। এবার 1:3 মানে টোটাল কত হলো, তাহলে টোটাল হচ্ছে 4 ইউনিট, এবং 4 ইউনিটের ভ্যালু আমাকে কত দিয়েছে, 4 ইউনিটের ভ্যালু দিয়েছে কতটা নোট, 48টা নোট, 48টি। তাহলে 4কে 4 12 48। তাহলে এবার বলো 200 টাকার নোট, 200 টাকার নোট কোনটা, এই পার্টটার, মানে
এই 1 ইউনিটটা, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হয়ে গেল, এটাকে 12 দিয়ে গুণ করো, তাহলে 12, তাহলে 12টি হয়ে গেল অ্যান্সার। ক্লিয়ার? অনেকে অপশন করে করেছো, সেটাও হতে পারে, যেটাতে তাড়াতাড়ি হয় সেটাই তোমার কাছে শর্টকাট। আমি ওইদিকে যাচ্ছি না, আমার জাস্ট বোঝানোর জিনিস যে মেন কনসেপ্টটা কি সেটা হচ্ছে এইটাই। ঠিক আছে? যদি বলতো আমাদের যে 100 টাকা নোট কটা ছিল, তাহলে 100 টাকা নোট কটা ছিল 3 ইউনিট, তাহলে 3 12 36টা, তাহলে 36টা 100 টাকা নোট ছিল। ঠিক আছে? আশা করি ক্লিয়ার হয়ে গেছে। চলো, লেটার সিরিজের একটা প্রশ্ন দিয়েছে। লেটার সিরিজ আমরা করেছি অনেকবার, যারা যারা ব্যাচে পড়েছো তারা জানো যে লেটার সিরিজ, বা যারা যেখানেই পড়েছো তারা জানো, যাদেরকেই শিখেছ, যে লেটার সিরিজের প্রত্যেকটা কাজ কী করতে হয়, আগে লেটারগুলো যোগ করতে হয় আর মাঝখানে গ্যাপগুলো যোগ করতে হয়। সবগুলো যোগ করতে হয় কতগুলো আসছে। তো আমি যদি দেখি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, 16টা। তাহলে 16টাকে আমরা কি করি, 4 × 4-এ ভাঙার চেষ্টা করি। 4 × 4-এ যদি ভাঙি, তার মানে কেন 4 × 4-এ ভাঙলাম, 8 × 2-এ কেন ভাঙলাম না? ঠিক আছে? তাহলে সেটার কনসেপ্ট হচ্ছে যতটা কম গ্যাপ হয় সেটাই ভাঙার চেষ্টা করি। এখন 4 আর 4-এর গ্যাপ 0, ওটাই আমার কাছে অ্যাপ্রোপ্রিয়েট হওয়ার সম্ভাবনা আছে। এগুলো সবই সম্ভাবনা, কিন্তু অনেক সময় অনেক সিরিজও আছে যেটা হয়তো 8 2-এ কাটবে। ঠিক আছে? তো এরকমও হয়, আমরা অ্যাভারেজ ধরে এগোই। তাহলে আমার ম্যাক্সিমাম কেস 4 × 4 হওয়ার সম্ভাবনা, তাহলে 4টে 4টে করে ব্রেক করে দেবো। আগে আমি সংখ্যাটা লিখে নিচ্ছি একবার, ST গ্যাপ S, আবার একটা গ্যাপ দিয়েছে TR SS, গ্যাপ দিয়েছে RSST, গ্যাপ দিয়েছে S। তাহলে এটাকে যদি আমি 4টে করে ব্রেক করি, এই 4টে ব্রেক হলো 1 2 3 4, এটাও ব্রেক 1 2 3 4 ব্রেক করেছি, 1 2 3 4, 4টে 4টে করে ব্রেক হলো। এবার এটাকে কানেক্ট করার চেষ্টা করো, দেখো ST STR STRS 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 মিলে গেল। তাহলে কি হবে, RSTR RSTR, অপশন সি হয়ে গেল এটা উত্তর। ক্লিয়ার? তো এইভাবেই আমাদের ফরম্যাটগুলো থাকে। আশা করি এটা বুঝতে পেরেছো। পরের প্রশ্নে যাই। চলো, এটা একটা ছোট্ট পাজেলের একটা প্রশ্ন দিয়েছে। পাজেল নামে অনেকে ভয় পায়, পাজেল না, জাস্ট একটা পাজেলই বলতে পারি, এটাকে আর কিছু করা যাবে না। তো পাজেলেরই প্রশ্ন, কিন্তু ছোট প্রশ্ন, খুব একটা ডিফিকাল্ট না। দেখো কি বলেছে, 5 জন বালিকা বলেছে ADE লম্বা, বাকিটা বেটে। তাহলে একটা কাজ করি, তাহলে আমাদের ABCDE, তাহলে একটা পোর্শন থাকছে লম্বা, আমাদের কি কি আছে, বেটে, ফর্সা আর মোটা। তাহলে আমরা ওই পোর্শনগুলি করি, না হলে অনেকগুলো পোর্শন আসবে। ঠিক আছে? তাহলে সব থেকে ভালো হবে ওই পোর্শনগুলি করি। ঠিক আছে? তাহলে আমাকে এখানে করতে হবে হচ্ছে, আচ্ছা এইটাই ধরে চলে যায় না, বেটে, ফর্সা আর মোটা, তাই তো ABCD। আচ্ছা চলো, তাহলে 5 জন বালিকার মধ্যে ADE লম্বা, A, তাহলে A বেটে না, D বেটে না, আর E বেটে না, তাহলে B আর C বেটে, তাই না? এই দেখো ADE লম্বা বলেছে, তাহলে বেটে কতগুলো, বাকিগুলো বেটে হয়ে গেল। DE কালো, আমাকে ফর্সা চেয়েছে, তাহলে BDE, B ফর্সা না, এই মানে অবভিয়াসলি ফর্সা, তার মানে কালো, এখানে কালো বলেছে তাহলে ফর্সা না। BDE, ডিও ফর্সা না, আর ই মানে এটাও ফর্সা না, ব্যাস। আচ্ছা, আর মোটা, মোটা মানে সি আর ই হচ্ছে মোটা, মোটাতে রাইট করবো, মানে এই দিকটা, তাহলে এই দিকটা রাইট হয়ে গেল, দুটো রাইট। সি আর ই মোটা, সি মোটা আর ই মোটা। তাহলে এবার বলেছে যে সবগুলো কি কোনটায় কানেক্ট করছে, সি কানেক্ট করছে, হয়ে গেল অ্যান্সার। এইভাবে তুমি করতে পারো। আমাকে তো অফলাইনে চেয়েছে না, আমার তো অনলাইনে নেই, অফলাইনে আছে, তো আমাকে অবশ্যই জিনিসগুলোকে কানেক্ট করতে হবে। একদিকে ইংলিশ রেখেছে, একদিকে বাংলা রেখেছে, যেটাতে হোক সেটাতে কানেক্ট তো করতেই হবে আমাদের। চলো, হয়ে গেল আশা করি। পরের প্রশ্ন, 106 নম্বর প্রশ্ন, দেখো কি বলছে, সঠিক চিত্র কোনটি হবে যেটি বই, বাংলা বই এবং উপন্যাসকে নির্দেশ করে। বই, বাংলা বই এবং উপন্যাস। দেখো এটা যদি আমি ভাবি, অনেকে অপশন এর দিকেও নজর দিয়েছো, যে বই, সবগুলো একটা বইয়ের সার্কেল হলো, এর মধ্যে একটা জায়গা বাংলা বই, এবং দেখো আরেকটা জায়গা উপন্যাস। উপন্যাস কিন্তু বাংলারও হতে পারে, ইংলিশেও হতে পারে, বিভিন্ন ল্যাঙ্গুয়েজে হতে পারে। তাহলে আমার মনে হয় বাংলা বইয়েরটাকে কিছুটা নিয়েও আমরা উপন্যাস তৈরি করতে, কারণ অবভিয়াসলি উপন্যাস একটা বই। তাহলে এক্ষেত্রে আমার অপশন ডি হওয়ার পসিবিলিটি বেশি। ঠিক আছে? তো আমার ক্ষেত্রে তো এটাই মনে হচ্ছে, বাকিটা অ্যান্সার কি বেরোনোর পরই জানা যাবে যে কোনটা একদম অ্যাপ্রোপ্রিয়েট ঠিক।
ঠিক আছে, তবে আমার সম্ভাবনা এইরকমই আসছে। চলো পরে 118 নম্বর প্রশ্ন, ABCD 4 জন বালিকা ফুটবল ভলিবল, হ্যাঁ একই রকমভাবে এই যে পার্টগুলোতে আছে না, সেই পার্টগুলোকে কানেক্ট করব। ঠিক আছে, কিভাবে করব, এখানে তুমি আগে ABCD লিখে দাও। কেন কানেক্ট করবো এটাকে, কারণ বারবার ভলিবল ব্যাডমিন্টন ক্রিকেট এটা লিখতেও যতটা সময় যাবে ওটা তো আমাদের এক্সট্রা টাইম চলে যায়। তো আমাকে দেখো কিভাবে করতে হবে। প্রথম পার্টটা দেখি, A আর B ফুটবল ও ভলিবল খেলে, তাহলে A এখানে কি আছে, B ফুটবল খেলে না, এখানে ফুটবলটাও কানেক্ট করে দিই, কিন্তু লাগবে না, তাহলে শুধু যেগুলো যেগুলো আছে সেগুলোই কানেক্ট করলেই হয়ে যায়। তো সেটাই করো, A আর B ফুটবল ও ভলিবল খেলে, A আর B কী খেলে, ভলিবল খেলছে ফুটবলও খেলছে, তাহলে দুজন তো ভলিবল খেলছে, তিনটে অপশানে তো ফুটবল তো নেই, শুধু ভলিবল আছে, তাহলে ব্যাডমিন্টন ক্রিকেট ভলিবলের মধ্যে ভলিবলটাকে কানেক্ট করলাম। এবার বলছে B আর C ক্রিকেটও ফুটবল খেলে, এখানে ক্রিকেট আছে B আর C ক্রিকেট খেলে, হলো। আর C আর D হচ্ছে ক্রিকেট আর ব্যাডমিন্টন খেলে, D তো ক্রিকেট খেলেই, আর C আর D ব্যাডমিন্টন আর ক্রিকেট, C আর D ব্যাডমিন্টন আর ক্রিকেট খেলে, চলো C আর D ব্যাডমিন্টন ক্রিকেট ও ব্যাডমিন্টন খেলে, ক্রিকেটটাও কানেক্ট করে দিলাম C আর D, ব্যাস হয়ে গেল। D আর A ভলিবল আর ব্যাডমিন্টন খেলে, D আর A ভলি খেলে আর ব্যাডমিন্টন খেলে, আছেই এখানে ভলি আর ব্যাডমিন্টন করে দাও। তো আমার এখানে কি উল্লেখ করেছে, আমাদের বলেছে তিনটেই কারেক্ট, কোনটা দেখো তিনটে কারেক্ট, একটাই আছে, তিনটেই কারেক্ট, কোনটা তিনটেই কারেক্ট, কার কার না ডি এর, ডি কোথায় আছে অপশনে সি আছে। এটা অনেকের ভুল হয়েছে, ডি হয়েছে অ্যান্সার, অপশনে ডি দাগ দিয়ে চলে এসেছো, এরকম অনেকেই হয়েছে। যদি তোমাদের মধ্যে কারো হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। তবে প্রথম এই জিনিসটা একটু লক্ষ্য করবে, আমাদের অ্যান্সার ডি হয়েছে, এই ডিটা অপশনের কোথায় আছে, সিতে আছে, এবং এটা যেন ভুল না হয় তার জন্য উপরে দেখো দাগ দিয়ে রেখেছে, এক্সামিনারও জানে যে এই জিনিসগুলো ভুল হয়, ওই জন্য একটা আলাদা প্যাটার্ন করার জন্য মাথায় দাগ দিয়ে রেখেছে। ঠিক আছে, চলো এবার দেখো এখানে 132 নম্বর অঙ্কে আমরা যাই। এটা একটা দিনের নর্মাল ক্যালকুলেশন দিয়েছে, তুমি যদি একটু হিসাব করো যে 7, তার মানে এটা কোন মাস, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই, তো জুলাই মাস, তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই, জুলাই মানে 31, তোমরা জানোই যে জুলাই 31 দিন হয়, তাহলে 18 থেকে যদি 5-এ যেতে হয়, 25-এ যেতে হয়, তাহলে কত +7, তাই তো 18 আর 7-এ 25 তারিখ হয়ে গেল। 25 থেকে 2, তার মানে এখানে 25, 5, 6, 7, 8, মানে এখানে 8 দিন লেগেছে, তাহলে 2 থেকে 11 এখানে 9 দিন লেগেছে। এর পরের দিন কত হবে, 11-এর সঙ্গে 10 যোগ করে দাও, তাহলে +10 করলে 21, 8, 2002, তাহলে 21, 8, 2002 হয়ে গেল, অপশন বি হয়ে গেল এটার উত্তর। ঠিক আছে, আশা করি এই কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হয়ে গেল। পরের প্রশ্নে যাই। এটাও একটা পোর্শন, এটা মানতে হবে, অনেকের কাছে প্রবাবিলিটি কনসেপ্ট থাকে না। এটা পারমুটেশন পোর্শন, হ্যাঁ পারমুটেশন কাকে বলে, কম্বিনেশন কাকে বলে, এইটা তোমাকে বুঝতে হবে। পারমুটেশন হচ্ছে, ধরে নাও কনসেপ্টটা আমি জাস্ট একটু ছোট্ট করে দেওয়ার চেষ্টা করি, যে যদি আমি বলি এই যে NPR এখানে লিখেছি, এখানেই বোঝাই তাহলে তোমাদের সুবিধা হবে। যে NPR মানেটা কি, n ফ্যাক্টোরিয়াল, এবং n ফ্যাক্টোরিয়াল থেকে আস্তে আস্তে কমতে 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 কোথায় ফাইনালি 1 অবধি যাবে, কিন্তু NPR বলতে আর অবধি যেতে পারে, এরকম ভাবে তুমি ভাবতে পারো। কিরকম, আরো একটা জিনিস যদি তোমাকে বলি, যে পি মানে তোমার পারমুটেশনের একটা কনসেপ্ট, যে n যদি টোটাল ভ্যালু হয় তার মধ্যে কতগুলো একটা গ্রুপ ক্রিয়েট করছে, গ্রুপ তো কম্বিনেশনে হয়ে যায়, মানে ধরো কতগুলো ভাবে আমি করতে পারি, আর হচ্ছে সেই ভাবটা, যেরকম এটার ফর্মুলা হয় NPR, মানে এটার ফর্মুলা হয় n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল, ব্যাস এটাই হচ্ছে পারমুটেশন। ঠিক আছে, তাহলে এখানে হিসাব অনুযায়ী n ফ্যাক্টোরিয়াল মানে কি, কোনো কিছুর ফ্যাক্টোরিয়াল মানে সেটা হচ্ছে কমতে কমতে 1 অবধি যাবে। তো এটার ক্ষেত্রে দেখো n-1 হলো, -2 হলো, আর n-3 হলো। ঠিক আছে, তাহলে n মাইনাস, এই যে এখানে যদি NP4 দিয়েছে, NP4 মানেটা কি আমি করেই দিচ্ছি, NP4 এটার মানেটা তাহলে কি দাঁড়াবে, এটা তো n ফ্যাক্টোরিয়াল হলোই, এখানে এখানে হবে n-4 তার ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, জাস্ট এটা আমি বোঝাতে চাইছি তোমাদের, তাড়াতাড়ি করে অনেকটা জিনিস কনসেপ্ট দিতে চাইছি, ওই জন্য
একটু অসুবিধা হয়ে যাচ্ছে বোঝাতে, কারণ এত বড় জিনিস পারমিউটেশনের কনসেপ্ট জানতে হবে, অত কিছু জানার দরকার নেই। এটা একটু মাথায় রাখবে যে n ফ্যাক্টোরিয়াল মানে আমরা এইভাবে লিখতে পারি n ইন্টু n-1 ইন্টু n-3 ইন্টু n-4, এবং এখানে কি ফ্যাক্টোরিয়াল আকার ধারণ করে দিলাম, এবং নিচে যদি n-4 সেটা যদি ফ্যাক্টোরিয়াল থাকে তাহলে এই ফ্যাক্টোরিয়াল কেটে যায়, তাহলে আমার এখানে কি পড়ে থাকলো, এবং এটার ভ্যালু দিয়ে দিয়েছে আমাদের 5040, তাই তো। তাহলে এখানে যদি তুমি ক্যালকুলেশন করো কিউ এর ফর্মুলা চলে আসবে, আমরা অত কিছু করবো না, জাস্ট অপশন টেস্ট করে নেবো, ঠিক আছে। n-1 n-3 ইকুয়াল টু কত, সরি এখানে একটা কথা ভুল হয়ে গেল, এখানে তো n-2 হবে, তাই না। তাহলে n-2 ইন্টু n-3 ইকুয়াল টু দিয়েছে 5040। তুমি অপশন টেস্ট করো, যদি আমি এখানে 10 নিয়ে করি, প্রথমেই যদি 10 নিয়ে করি তাহলে 10 ইন্টু 10 থেকে 1 কম 9 ইন্টু 8 গুণ 7, তাই তো। তো করো দেখি লাস্ট কীভাবে করবো। লাস্টে দেখো, লাস্টে তো 0 আছে, 0 ছেড়েই দাও, 0 তো 10-এর জন্য, লাস্টে 4 আসতে হবে, 4 দেখো তো 9 8 7 গুণ করো, 8 নং 72 2, 7 2 14 4, এটার পসিবিলিটি আছে, এবং এটা তুমি গুণ করে দেখবে ঠিকই 5040 আসবে, এবং সেখান থেকে আমাদের উত্তর অপশন এ হবে 10। ক্লিয়ার? চলো এখানে এতটুকুই রাখি। পারমিউটেশন কম্বিনেশনের বেশ কিছু প্রশ্ন বারবার রিপিট করে, এটা একটা টাইপ বলতে পারি। চলো পরের প্রশ্ন। এই একটা প্রশ্ন অনেকের কাছে একটু ডিফিকাল্ট হয়েছে। দেখো দুটো প্রশ্ন 8798 এবং 8792, দুটো খুব কাছাকাছি সংখ্যা, এবং কাছাকাছি সংখ্যা এদের মধ্যে ডিফারেন্স কত হচ্ছে, 6-এর ডিফারেন্স আছে, 8 থেকে 2 বাদ দিলে 6। এবার একটা জিনিস বলো, মানে এখানে বলে দিয়েছে এটাকে তুমি গুণ করবে, গুণ করে আমাকে দেখতে হবে কতগুলো যোগ করতে হবে, একটু সময় লাগবে। তো তার জন্য এটার একটা ফর্মুলার আকার ধারণ করেছে, এটা কিচ্ছুই না, অ্যালজেব্রা জাস্ট কনসেপ্ট, যে এটাকে আমি যদি 2 দিয়ে ভাগ করে দিই তাহলে 3 3 করে আসবে, যদি একটাকে 3 কমাই একটাকে যদি 3 বাড়াই, তার মানে ধরে রাখলাম 8798 একটা আছে, আরেকটা আছে 8792। এটা আমি লিখতে পারি 3 যদি বাড়িয়ে লিখি তার মানে 8795 প্লাস 3, আর দেখো এখানে গুণ আকারে লিখে দিই 8795 মাইনাস 3, তাহলে 2 চলে আসছে। তাহলে তুমি ইজিলি বলতে পারবে এটা হচ্ছে a প্লাস বি, a মাইনাস বি, মাঝখানে গুণ আকারে আছে, তার মানে a স্কয়ার মাইনাস বি স্কয়ারের ফর্মুলা, a স্কয়ার মাইনাস বি স্কয়ারের ফর্মুলা। তাহলে আমি কি বলবো 8795 তার হোল স্কয়ার মাইনাস 3 স্কয়ার। এবার তুমি একটা জিনিস লক্ষ্য করো, কি আমাকে প্রশ্ন বলেছে যে ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে একটি পূর্ণবর্গ হবে। পূর্ণবর্গ কোনটা হবে, যেটা পূর্ণবর্গ সংখ্যা স্কয়ার নাম্বার, পারফেক্ট স্কয়ার যেটাকে বলা হয়, এটা তো পারফেক্ট স্কয়ার আছেই, এবং এর সঙ্গে মাইনাস হয়ে আছে সংখ্যাটা। যদি আমি এখানে প্লাস 3-এর স্কয়ার করে দিই তাহলে আমাদের এটা কেটে যাবে, প্লাস মাইনাস কেটে আমার পূর্ণবর্গ সংখ্যা চলে আসছে। তাহলে প্লাস 3 স্কয়ার মানে কি, প্লাস 3 স্কয়ার মানে হচ্ছে প্লাস 9, প্লাস 9 মানে অপশন ডি, এটা হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? আশা করি এই কোশ্চেনটা তোমাদের কাছে পরিষ্কার ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, চলো পরের প্রশ্নে যাই। এটা একটা রিজনিং এর বেসিক প্রশ্ন দিয়েছে। এটা কি দিয়েছে দেখো, 2 এর অপোজিট যাও, বা এখানে লিখি 2 এর অপোজিট কত আছে 5, মানে 2 এর স্কয়ার প্লাস 1, তারপরে 3 এর অপোজিট 3 এর স্কয়ার বলছি, সরি 3 × 2 প্লাস 1, 2 × 2 প্লাস 1, 4 × 2 প্লাস 1 আসছে, 4 2 8 প্লাস 1 9, তাহলে 5 2 10 প্লাস 1 11। তাহলে এখানে খুব সহজেই তুমি অপোজিট ক্যালকুলেট করেও 11 বের করে নিতে পারবে খুব সহজে। ক্লিয়ার? চলো পরের প্রশ্নে যাই। এটাও পার্সেন্টেজের একটা বেসিক প্রশ্ন, যদি তোমরা জাস্ট সুবিদাস চ্যাপ্টারও যদি তুমি করো, সুবিদাসের বই থেকেই তুমি পেয়ে যাবে, এগুলো যতগুলো আছে প্রায় সবগুলোই সুবিদাস বই থেকেই তুমি পেয়ে যাবে। প্রায় বলেছি, কিছু কিছু তো আর.এস. আগরওয়াল ধরতেই হবে, কিছু কিছু জিনিস আমাকে মক টেস্ট দিয়ে দিতে হবে, ঠিক আছে। তো প্রশ্নের কোয়ালিটি ভালোই রেখেছে, ঠিক আছে, মানে খুব সহজও না, আর যেহেতু কিছু কিছু জায়গায় আটকাতে হবে তো সেখানে আটকানোর অপশন রেখেছে। তো একটি পরীক্ষায় ইংরেজিতে 55%, অঙ্কে 65% এবং উভয়ে 24% ফেল করেছে। তার মানে এই পার্টের অঙ্কগুলো আমাদের কি একটা ভেন ডায়াগ্রাম ড্র করেই করি, তাই তো। কিভাবে করি না, এখানে যদি আমি ইংলিশ করি, এখানে যদি ম্যাথ করি, আর তাহলে আমাকে এখানে ভ্যালুয়েশনগুলো কি দিয়েছে, ইংলিশে 55%, ম্যাথে 65%, আর উভয়ে কত দিয়েছে 24%।
মাঝখানে, তাহলে টোটাল ফেল, তাহলে এগুলো সব ফেল, এগুলোও ফেল, এটাও ফেল, এটাও ফেল, তাহলে বাইরে যেটা আছে সেটা পাস, যদি এটাকে পুরোটাকে 100% ধরা হয়, তাই তো বাইরে হচ্ছে বোথ পাস। তাহলে আমাকে এবার ক্যালকুলেশন করতে হবে, কিভাবে ক্যালকুলেশন করব, টোটাল ফেল তাহলে কত, টোটাল ফেল তাহলে কত না 55 যোগ 65 আর মাইনাস 24, তাহলে কত আসছে 55 65 হলে 120, 120 থেকে 24 বদলে 96, আর টোটাল কত হয়, টোটাল সবসময় 100% হয় টোটাল, তাহলে টোটাল পাস কত হবে, টোটাল পাস এটা তো 96%, এটা টোটাল পার্সেন্টেজ, তাহলে টোটাল পাস কত হবে 100 থেকে 96 ভাগ 4%, অপশন এ হয়েছে। আশা করি এই অঙ্কটাও তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে, যারা একটু বেসিক পার্সেন্টেজ জানো তারা এই অঙ্কটা পেরে গেছো। চলো পরের অঙ্ক যাই। এটা একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট রিলেটেড দিয়েছে, কি দিয়েছে দেখো, এ বি সি ডি ই এফ 6 জন একটি ষড়ভুজ আকৃতির টেবিলে ঘিরে চেয়ারে বসেছে। ষড়ভুজ করার দরকার নেই, ষড়ভুজ না করেও 1 2 3 4 5 6 হয়ে গেল, সবাই কেন্দ্রের দিকে মুখ করে আছে, এটাও ভাবতে পারো। এ বসেছে বি এর উল্টো দিকে, চলো এখানে যদি এ বসায় মানে সবাই কিন্তু সেন্টারের দিকে ফেস করে আছে, এটা মাথায় রাখবে, হ্যাঁ সেন্টার ফেসিং। যদি আমি এখানে এ বসাই, এখানে যদি এ কে বসাই, তার অপোজিট কে আছে, বি আছে, এটা বলে দিল। বি বসেছে সি আর ডি এর মাঝে, তাহলে সি অথবা ডি, এখানেও সি অথবা ডি, আমি জানি না কোনটা ঠিক হবে, এবং সি অথবা ডি তো হলো, এবং বলেছে ডি এর বাম দিক, আচ্ছা না এ বসেছে ই আর এফ এর মাঝখানে, তার মানে এখানে ই অথবা এফ, এখানেও ই অথবা এফ আছে। চলো এবার আমাকে কিভাবে করতে হবে, এই যে লাইনটা দেখো যে ডি এর বাম দিকে ই বসেছে, তাই তো এখানেই বলে দিচ্ছে ডি এর বাম দিকে ই বসেছে, এটাই পার্মানেন্ট জায়গা। ডি এর বাম দিকে দেখো, যদি সবাই সেন্টারের দিকে ফেস করে থাকে, তাহলে এখানে যদি ডি বসাই, তাহলে ডি এর বাম দিকে বি বসে আছে, দেখতে পাচ্ছ তো। ডি যদি নিচের দিকে ফেস করে থাকে, এটা লেফট, এটা রাইট, বাম দিক এটা বাম দিক, তার মানে ডি এদিকে ফেস করে থাকলে ডি এর বাম দিক বি হয়ে যাবে, তাহলে ডি নিশ্চয়ই এখানে বসেছে, তাহলে এখানে সি হবে না, তাহলে এখানে ডি হবে না, তার মানে একটা দিকে সি হয়ে গেল, ডি হয়ে গেল। এবার বলেছে ডি এর বাম দিকে ই বসেছে, আচ্ছা ডি এর বাম দিক তাহলে এদিকটা লেফট, তাহলে এখানে কি বসবে, ই বসেছে, তাহলে এফ এখানে হবে না, তাহলে এখানে ই হবে না, ব্যাস হয়ে গেল তাহলে কমপ্লিট। তো নিম্নত যুক্তির মধ্যে কোনটা মুখোমুখি বসেছে, মুখোমুখি কোনটা বসেছে, ই আর এফ, ই আর অপোজিট না, ই আর ই তো বসেনি, ডি আর ই, ডি ই না, ডি এর অপোজিটে এফ বসেছে, এটা হবে না, সি আর ই, এটা হয়ে গেল, অপশন সি হয়ে গেল। ঠিক আছে, এইভাবে আমরা খুব সহজেই অঙ্কগুলো করতে পারি, ঠিক আছে, খুব সহজেই করতে পারি, কিন্তু পরীক্ষাতে তাড়াহুড়া না করে শান্তি মতো করলেই হয়তো অঙ্কগুলো সহজে করতে পারতে আরো। চলো পরের অঙ্ক দেখি কি বলেছে। এ বি সি ডি 4 বন্ধু, ডি এর থেকে সি বড়, খুব ভালো, কিন্তু বি এর থেকে ছোট। দেখো এখানে যেটা আমার মনে হয়েছে এই পার্টটা, ডি এর থেকে সি বড়, ঠিক আছে, ডি এর থেকে সি বড়, ক্লিয়ার, কিন্তু বি এর থেকে ছোট, কিন্তু মানে কার কথা বোঝানো হয়েছে, ডি এর কথা, ডি কিন্তু বি এর থেকে ছোট, বি এর থেকে ছোট, সরি ডি এর থেকে সি বড়, হ্যাঁ সি রাখলাম, কিন্তু বি এর থেকে ছোট মানে সি এর কথাই বলা হয়েছে। এটা ইংলিশে করলে খুব ভালো মতো বুঝতে পারবে যে ডি ইজ ওল্ডার দেন ডি, সি ইজ ওল্ডার দেন ডি, সি হচ্ছে ডি এর থেকে বড়, দেন আচ্ছা বাট মানে সি এর কথা বলা হচ্ছে, এবং সি হচ্ছে ইয়াঙ্গার দেন বি, সি হচ্ছে ইয়াঙ্গার দেন বি, দেখছো তো কিছু কিছু জায়গায় বাংলা থেকে ইংলিশে যেতে হবে, কারণ লেখাগুলো চেঞ্জ হয়ে যায়, তো ইংলিশে হয়তো অ্যাকুরেট থাকবে এই পোর্শনটা। সি ইজ ওল্ডার বাট নট এল্ডার মোস্ট, আচ্ছা সি কিন্তু বড় মানছি, কিন্তু সব থেকে বড় না, তাহলে সব থেকে বড় কিন্তু আমি কাকে, এ কে রাখতাম না, এ ইজ ওল্ডার, এ তো সবার উপরে যাবে, কিন্তু সব থেকে উপরে নাও যাবে না, বলে দিয়েছে নট এল্ডার মোস্ট, মানে বি এর উপরে কিন্তু যাবে না, তাহলে বি এর নিচে রাখতে পারে, তাহলে কোথায় কোথায় থাকতে পারে দেখো, এখানে এ রাখতে পারি, এখানেও এ রাখতে পারি, পসিবিলিটি দুটো জায়গায় আছে। তো এবার আমি অ্যাসেন্ডিং অর্ডারে সাজালে আমি এতটুকু শিওর যে লাস্টে কিন্তু ডি থাকবে, দেখো লাস্টে ডি একটা জায়গাতেই আছে, আমরা এটা অ্যান্সার করে দেবো, ঠিক আছে। এখানে একটা প্রশ্নে আমার ভুল মনে হয়েছে, অ্যারেঞ্জ অ্যাসেন্ডিং অর্ডার পসিবিলিটি কেসে হলে এটা আমি বলতে পারতাম, কারণ এখানে আমি দু রকমভাবে বেরোতে পারছি না, এখানে একটা এইভাবে হতে পারে বি এ সি ডি, আরেকবার হতে পারে বি সি
এ ডি, দুটো পসিবিলিটি কেসে আসতে পারে, লাস্টে যেহেতু ডি আসছে এবং তার জন্যই আমি একটা অপশন পেয়ে এটাকে অ্যান্সার করলাম, ঠিক আছে। তবে এটার অ্যান্সারটা কি বলবে, এটা অ্যান্সার এরকমই আসবে, এর থেকে তার চেঞ্জ হওয়ার অপশনই নেই, অ্যান্সার কি দরকার নেই, এটা অ্যান্সার, এটাই হওয়ার সম্ভাবনা বেশি। চলো পরের অঙ্কটা যাই। 167 নম্বর প্রশ্ন যেটা বলেছে, একটি স্কুলে ক্লাসে 6 থেকে 8, 6, 7, 8, তাই না? তাহলে 6, 7, 8 মানে তিনটে ক্লাস, প্রতিদিন 6টা করে ক্লাস, তাহলে টোটাল 18টা ক্লাস, 3, 6, 18টা, এবং 9 এবং 10 প্রতিদিন 7টা করে ক্লাস, তাহলে 2 × 7, 14টা, তাহলে 18 প্লাস 14 কত আসলো, 18 আর 14, 14 28 আর হচ্ছে 2, 32টা ক্লাস। তো 32টা ক্লাস যদি কোনো একটা শিক্ষক প্রতিদিন 5টা বেশি ক্লাস না দেওয়া হয়, তাহলে ম্যাক্সিমাম 5টা, তো ম্যাক্সিমাম 5টা যদি হয় 5, 6, 30, তো 6টা টিচার তো লাগছেই, 6 টিচার তো লাগছে, প্লাস আরও একটা টিচার লাগছে, কারণ বাকি যে দুটো ক্লাস সেটাও তো কাউকে দিতে হবে, নাহলে তো ক্লাস ফাঁকা যাবে, তো তার জন্যই 6 + 1 7টা টিচার লাগবেই। তো সর্বনিম্ন কতজন শিক্ষক লাগে, সর্বনিম্ন তো 7টা টিচার লাগবে, 7টা টিচার না হলে পুরো ক্লাস কমপ্লিট করাই যাবে না, ঠিক আছে। তো এইভাবে আশা করি তোমরা করতে পারো খুব সহজে। পরের অঙ্কে যাই। এই অঙ্কটা আমি প্রত্যেকবার বলি যে বিসিএস এর প্রিলিমিনারিতে এই টাইপের অঙ্ক প্রত্যেক বছর দিয়ে এসেছে, তুমি দেখে নাও, এই প্যাটার্ন রিলেটেড প্রশ্ন একটা দেবেই বিসিএস প্রিলিমিনারিতে। তো দেখো এখানে কি বলেছে, খুব বেসিক প্রশ্ন, ভয়ের কিছু কারণ নেই। এক্স আর ওয়াই মাঝখানে ওটা অ্যাস্ট্রিক সাইন দিয়েছে, ওটার মানে কি, ওটার মানে কিছু না, ওটার মানে হচ্ছে সিচুয়েশন অনুযায়ী চেঞ্জ হতে পারে। এখানে সিচুয়েশন কি দিয়েছে দেখো, এক্স আর ওয়াই প্লাস হবে কখন, যখন এক্স ছোট হবে ওয়াই বড় হবে। কোথা থেকে এক্স ছোট হবে, এই যে দুটো ভ্যালু দিয়েছে না, দুটোর মাঝখানে যে স্টার দেওয়া আছে, ওই স্টার দেওয়ার পাশে যে দুটো সংখ্যা, সেই দুটো সংখ্যার মধ্যে যেটা বড় হবে, দেখো যদি ডান দিকেরটা বড় হয়, মানে ওয়াই যদি ওয়াইয়ের পার্টটা, ডান দিক ওয়াইয়ের পার্টটা যদি বড় হয় তাহলে প্লাস হবে, যদি এক্সের পার্টটা বড় হয় তাহলে মাইনাস হবে, আর দুটো পার্টি সমান হলে 2x হবে। তাহলে এটাকে করো, এই অঙ্কটাকে আমি করার চেষ্টা করি। চলো, কত দিয়েছে, 5 * 7 * 2 প্লাস 5 * 7 × 2, মানে *2। এবার এটাকে একটা কানেক্ট করবো, এখানে কিন্তু কোনো গুণ নেই, হ্যাঁ, শুধু প্রথমে তো জানি ব্র্যাকেটের কাজ আগে। তাহলে এবার দেখো তো, এখানে যদি এক্স, এখানে যদি ওয়াই ভাবো, এক্স এর ভ্যালুটা বড়, তো তাহলে এক্স এর ভ্যালু যদি বড় হয় তাহলে আমি কোন প্যাটার্নটা কাজ করবে, এক্স এর ভ্যালু বড় না, এটা না, তাহলে এক্স মাইনাস ওয়াই এই প্যাটার্নটা কাজ করবে, কারণ এখানে এক্স বড় আছে। তাহলে প্রথমেরটা, তাহলে এখানে কি বলবো, 7 - 2 করে দিলাম, এখানে 5 আছে থাক, এখানে অ্যাস্ট্রিক সাইন আছে থাক, হলো, এখানে প্লাস আছে সেটাও থাক, এখানে 5 আর 7-এর অ্যাস্ট্রিক সাইন আছে। এবার দেখো এখানে ওয়াইয়ের পার্ট, মানে লাস্টের পার্টটা বড় আছে, তার মানে এখানে যোগ হবে, 5 আর 7 এখানে 12 হয়ে গেল, বা 5 + 7 করে দাও, আর এখানে অ্যাস্ট্রিক সাইন থাকছে থাক, আর এখানে 2 হয়েছে। তাহলে এবার অঙ্কটা করো, দেখো তো এখানে 5, এখানে অ্যাস্ট্রিক সাইন থাকলো, এখানে 5 হয়ে গেল, 5 আর 5 হয়ে গেল, প্লাস এখানে 5 সাথে 12 অ্যাস্ট্রিক সাইন, এখানে 2 হয়ে গেল। তাহলে দেখো 5 আর 5 দুটো যখন ইকুয়াল হয়ে গেছে তখন সেটা 2x খেয়াল করবে, 2x মানে যে কোনো 2x বলো বা 2y বলো, তাহলে 5 × 2 = 10, তাহলে এখানে 10 চলে আসলো, প্লাস আর 12 আর এখানে অ্যাস্ট্রিক, তাহলে প্রথমের পার্টটা বড় মানে কোনটা, x বড়, মানে x - y, তাহলে x - y 12 থেকে 2 বাদ দিলে 10, 10 আর 10 যোগ করলে কত আসলো, 20। অ্যান্সার কোথায় গেল, অপশন এ হয়ে গেল 20। খুব বেসিক প্রশ্ন ছিল, এরকম প্যাটার্ন বারবার ফলো করেছে, এমন না যে নতুনত্ব জিনিস দিয়েছে, তা আশা করি তোমরা পেরেছো। চলো, এবার একটা অ্যাভারেজের অঙ্ক দিয়েছে, এটা একটু অ্যাপ্লাই করি। ভালো প্রশ্ন দিয়েছে, এটা তো অনেকের একটু অসুবিধা হয়েছে, মানে পরীক্ষার সময় না, মানে পরীক্ষা অনুযায়ী কিন্তু এই প্রশ্নগুলো যথেষ্ট স্ট্যান্ডার্ড দিয়েছে। এরকম কেউ ভাবতে পারবে না যে দেখো এই কোশ্চেনটা যখন আমি আলাদা আলাদাভাবে করছি তো আমাদের কাছে তো খুব সহজ হচ্ছেই, স্বাভাবিক ব্যাপার, আমি অনেকটা সময় নিয়ে করছি, একবার প্রশ্ন দেখে আবার যারা অনলাইনে ক্লাসগুলো করছে, আমি ভেবেছিলাম এটা কালকে করব, করা হয়নি কোনো কারণবশত। তো আমি যেটা বলতে চাইছি, পরীক্ষার সময় কোনো প্রশ্ন সলভ করা আর পরীক্ষার বাইরে একটা প্রশ্ন সলভ করার মধ্যে ডিফারেন্স আছে, টাইম এবং হেডেক আর টাইম ম্যানেজমেন্টও ডিফারেন্স থাকে। তো সেই অনুযায়ী দেখতে গেলে এগুলো সব স্ট্যান্ডার্ড প্রশ্ন, এমনিতে অনেক লেন্থ দিয়েছে, তারপরে
অঙ্ক যারা একটু উইক তাদের কাছে একটা কনফিডেন্স কম থাকে যে এত বড় অঙ্ক করবো, অ্যান্সার কি বেরোবে আদৌ না সময় চলে যাবে। তো এগুলো সবই প্র্যাকটিসের উপর ব্যাপার, একটু প্র্যাকটিস তো করতেই হবে। চলো 177 নম্বর কি বলেছে, একটি ক্রিকেট খেলায় ABCDE 5টা গড়ে 35 রান করে, গড়ে বলেছে, অ্যাভারেজ মোট করলে কত হয়, তাহলে মোট করলে 35 ইন্টু কজন, 5 জন আছে, 35 ইন্টু 5 175, 3 5 15, 150 আর 25 175। আচ্ছা ডি ই এর থেকে 5 রান বেশি করে, তাহলে চলো তো কি পার্ট দিয়েছে দেখি, ডি ইকুয়াল টু ই এর থেকে 5 রান বেশি মানে ই প্লাস 5, চলো এই পার্টটা দিয়েছে। ই এর থেকে 20 রান কম করে, আচ্ছা ই ইকুয়াল টু এ থেকে 20 রান কম, এ মাইনাস 20, চলো এটাও ঠিক আছে। ডি ই কে মিলিয়ে রান সংখ্যা বি এর সমান, তো বি ইকুয়াল টু ডি প্লাস ই, ঠিক আছে এটাও করা যেতে পারে। এবং বি ও সি একসাথে 15 রান করে, বি 75 রান করে, বি প্লাস সি একসঙ্গে 75 রান করে, সি একা কত রান করবে এটা জিজ্ঞেস করেছে। দেখি কিভাবে করা যায় অঙ্কটা। এখানে একটা জিনিস লক্ষ্য করো, এটা আছে 75, বি আর সি মিলে আছে আমাদের 75, তাহলে এ বি চলে গেল, সি চলে গেল, ডি আর ই, এ ডি ই আমি এখানে লিখে দিই, এ প্লাস ডি প্লাস ই মিলে আমরা বলতে পারি কত 175, 175 থেকে যদি 75 বাদ দিয়ে দিই তাহলে থাকলো কত 100, বাকিরা মিলে 100 করেছে, এই দুজন মিলে 75 করেছে, তাই না? এরা যোগ করলে আমাদের কত আসছে তাহলে 175 মাইনাস 75 ইকুয়াল টু 100, এটা ভাবতে পারি। ক্লিয়ার? এরপর একটা জিনিস ভাবো যে এখানে এটা ডি এর সঙ্গে ই এর কানেকশন আছে, ই এর সঙ্গে এর কানেকশন আছে, তাহলে আমি এখানে ডি এর ভ্যালু যখন বের করেছি তাহলে অতএব এখানে এ ইকুয়াল টু কি এটা বলতে পারি, এ ইকুয়াল টু ই প্লাস 20 বলা যায়, তাহলে এ এর ভ্যালুও পেয়ে গেলাম আর ই নিজস্ব, তাহলে এ ডি আর ই এর আলাদা আলাদা ভ্যালু বের করে দাও। কীভাবে ভ্যালু বের করবো, এ এর ভ্যালু কত বললাম ই প্লাস 20, ই প্লাস 20 প্লাস ডি এর ভ্যালু কত ই প্লাস 5, ই প্লাস 5 আর ই আলাদা ইকুয়াল টু 100, তাই তো 3e প্লাস 25 এদিকে গেল কেটে গেল ইকুয়াল টু 75, তাহলে ই এর ভ্যালু আমার হলো 25। ই এর ভ্যালু যদি 25 হয়ে যায়, আমার এখানে কিসের ভ্যালু চেয়েছে, সি এর ভ্যালু চেয়েছে। আচ্ছা ই এর ভ্যালু যদি 25 হয়, ই ইকুয়াল টু 25 আর ডি এর ভ্যালু যদি 25 হয় তাহলে এখানে 25 প্লাসে 30 হয়ে গেল, তাহলে বি এর ভ্যালু কত হয়ে গেলো 55, তাহলে বি এর ভ্যালু যদি 55 হয়ে যায় তাহলে সি এর ভ্যালু কত হবে 75 থেকে 55 বাদ, 75 থেকে 55 বাদ দিলে 20, তাহলে অ্যান্সার কত হয়ে গেলো সি এর 20। একটু এদিক ওদিক করে করতে হচ্ছে ঠিকই, প্রিলির অঙ্ক এরকম হয় না, তাও দিয়েছে যখন তো করতেই হবে, বিসিএস এমনি সেমনি পরীক্ষা না, এটা WBCS এর অঙ্ক, একটু তো যাচাই করেই নেবে। চলো এটাও একটা প্যাটার্ন, এটা কমন প্যাটার্ন, সবার কাছেই কমন। একটা পার্ট তোমাদের দেখিয়ে দিই, প্রথম পার্টটাকে যদি একটু ভাঙো তাহলে এটাকে যদি ভগ্নাংশে ভাবো 3 একে 3 মাইনাস 1 মানে 2, আর পরের পার্টটা ভাঙো তাহলে ইনটু এখানে নিচে 4 আর এখানে 4 থেকে 1 বাদ দিলে 3, দেখো এটা কেটে গেল, তাহলে এই পরেরটা এটার সঙ্গে এটা কেটে গেল, এইভাবে চলতে থাকবে, এবং চলতে থাকলে কি হবে আগেরটার সঙ্গে পরে, মানে এইখানে যদি লাস্টে করা হয় 100 আর উপরে তাহলে 99, তাহলে 99 এর সঙ্গে আগেরটা কেটে যাবে, তাহলে আমার এখানে পড়ে থাকবে কি সবগুলো কেটে 2/100 পড়ে থাকবে, 2/100 মানে কি 0.02, আর ওটাই দিয়েছে অপশন বি হয়ে গেল এটা উত্তর। বোঝা গেল? তো এই প্যাটার্ন তোমাকে প্র্যাকটিস করতে হবে আগে, হঠাৎ করে পরীক্ষায় প্রশ্ন এখানে ট্রাই করতে গেছো তাহলে কিন্তু হবে না, এটা আগে থেকে করে থাকা প্রশ্ন তখন তুমি ট্রাই করছো তাহলে অবশ্যই হবে, আর এগুলো বইয়ের অঙ্ক, সবই বইয়ের অঙ্ক, ঠিক আছে? চলো দুটো বইয়ের অঙ্ক দেখো, এগুলো যতগুলো বই আছে দেখো না, আমি যে দুটো বই ফলো করলেই তোমাদের WBCS হয়ে যাবে। একটা হচ্ছে সুবীর দাস স্যারের বই, ঠিক আছে, সুবীর দাস স্যারের বই, আর একটা তুমি বলো ডক্টর RS আগরওয়াল, ঠিক আছে, RS আগরওয়াল স্যারের বই, অবজেক্টিভ অ্যারিথমেটিক, কোয়ান্টিটিভ অ্যাপ্টিটিউড না, অবজেক্টিভ, ভুল করে সবাই, অবজেক্টিভ অ্যারিথমেটিক, ব্যাস। এইটার অফলাইন ক্লাস চলছে, আর এটা আমি এই পুরো বইটাই আমি চেষ্টা করছি অনলাইনে প্রত্যেকটা প্রশ্ন, যেরকম আমাদের প্রথম চ্যাপ্টার হয়ে গেছে পুরোপুরি, লসগু গসগুর কিছুটা চ্যাপ্টার হয়ে গেছে, মানে কিছুটা পার্ট হয়ে গেছে, তো এইভাবে আমরা পুরো বইটাকেই সলভ করে দেবো এই ইউটিউব চ্যানেলে, পুরো বইটাই সলভ পেয়ে যাবে, ঠিক আছে? তো যাই হোক সুবীর দাসের অফলাইন ব্যাচ হচ্ছে
তো সেটা চলছে। আর এটাও তুমি ফ্রিতে তো সব কিছুই অ্যাভেলেবেল পাওয়াই যায়, আর সেটা আমি চেষ্টাও করবো যে পুরো কন্টেন্টগুলো যেন ফ্রিতে দেওয়া যায়, যতটা চেষ্টা আস্তে আস্তে যতটা সময় পাবো আমি চেষ্টা করে নেব, ঠিক আছে। দেখো ব্লাড রিলেশনের একটা প্রশ্ন দিয়েছে, ব্লাড রিলেশন, তাই তো, ব্লাড রিলেশনের প্রশ্ন দেখো কীভাবে করবো একটু দেখে নিই। এক্স এর আচ্ছা এটাকে ইংলিশে পড়তে হবে, ব্লাড রিলেশনের প্রশ্ন কিন্তু ইংলিশটাতে বেশি কমফোর্টেবল। তো কেন কমফোর্টেবল, কারণ অনেকগুলো টার্ম আছে যেটা বাংলাতে একটু অসুবিধা হয়ে যায়, যেটা ইংলিশে খুবই সহজ। তো ওই জন্য ইংলিশটাতেই ব্লাড রিলেশন ধরার চেষ্টা করবে। পি ইজ দ্য মাদার অফ এক্স, তাহলে এক্স এর মাদার মানে উপরে জেনারেশন কে হবে, পি হবে, এবং মাদার বলেছে ওই জন্য মাইনাস, কমা দিয়ে এক্স এর কমা দিয়ে হু বলেছে, তার মানে এক্সকে ধরেছে। এক্স ইজ দ্য ওয়াইফ অফ জেড, এক্স হচ্ছে ওয়াইফ কার না জেড এর, তাহলে জেড তাহলে হাজব্যান্ড হয়ে গেল। আচ্ছা ওয়াই ইজ দ্য ব্রাদার অফ পি, তাহলে ওয়াই এর কে হচ্ছে, ওয়াই হচ্ছে ব্রাদার, প্লাস পি এর সঙ্গে কমা দিয়ে দিলাম মানে ভাই বোনের রিলেশন ওটা। অ্যান্ড কিউ ইজ দ্য হাজব্যান্ড অফ পি, তাহলে কিউ হচ্ছে হাজব্যান্ড অফ পি। হাউ ইজ পি, এইখানে গন্ডগোলটা অনেকের হয়, হাউ ইজ পি মানে পিটা কে হয়, ওই জন্য পি এর নিচে কোশ্চেন মার্ক দিলাম, পিটা কে হয় রিলেটেড টু জেড, জেড থেকে পি এর দিকে যাচ্ছি, এখান থেকে ধরছি, তাহলে এর ওয়াইফের মাদার, তাহলে এর মাদার ইন ল, ব্যাস হয়ে গেল অ্যান্সার। ক্লিয়ার, আশা করি অ্যান্সার ক্লিয়ার হয়ে গেছে। চলো পরের অঙ্ক, এবং এটা হচ্ছে আমাদের এখানকার লাস্ট প্রশ্ন, এবং এটাও দেখো আমি প্রথমে বলেছিলাম অ্যালিগেশন দিয়ে দুটো অঙ্ক দিয়েছে, এটাও একটা অ্যালিগেশনের অঙ্ক। আগেরবারও পা দিয়ে একটা অ্যালিগেশন রিলেটেড অঙ্ক দিয়েছিল। তো এই প্যাটার্নগুলো একটু তোমরা বোঝার চেষ্টা করতে হবে, হঠাৎ করে পরীক্ষা দিতে চলে গেলে হবে না। তুমি যেই পরীক্ষারই প্রিপারেশন নাও না কেন, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন মাস্ট, ওটা না দেখলে তুমি অ্যানালাইজ করতেই পারবে না যে কীরকম টাইপের প্রশ্ন আসে। কারণ তুমি যদি ধরো বিসিএস পরীক্ষা দিতে যাচ্ছ, আর তুমি ধরো 2 বছর 3 বছর ধরে ব্যাংকের প্রিপারেশন নিয়েছো, তো ব্যাংকের কোশ্চেন থোড়া এখানে আসছে না। এবার তুমি বলবে আমি তো অনেক হার্ড লেভেল করে এসেছি, তাহলে তো এখানে খুব সহজ না, এখানেই ফেসে যাবে। তুমি তোমার মনে হবে হয়তো, কিন্তু কানেক্ট করতে পারবে না, পরীক্ষার সময় সেটা হয় না। তো তোমাকে যেই পরীক্ষা দিতে যাবে সেই পরীক্ষা রিলেটেড প্রশ্ন অবশ্যই প্র্যাকটিস করা দরকার, ঠিক আছে। টাইপটা যেন ওরকমই থাকে, প্রত্যেক বছর প্রায় সেমই থাকে, হ্যাঁ, খুব একটা চেঞ্জ হয়, একটু হয় আর কি। প্রিলি মেন্স ধরে দেখবে যে এই প্রশ্নগুলো মেন্সে অনেকবার এসেছে, তো ওই জন্যই সকলে বলছে যে মেন্সের প্রিপারেশনটা আগে করা উচিত, আর প্রিলি ধরে এগোলে হবে না, মেন্স ধরে এগোনো উচিত। পরীক্ষাটা মেন্স ভেবেই ধরে নিতে হবে যে আমাকে সিলেক্ট করতে গেলে তো মেন্স প্রিপারেশন নিতেই হবে, না হলে তো শুধু প্রিলি পাস করা হবে, চাকরি তো পাওয়া যাবে না, না, অনেক সবই দরকার, প্রিলি মেন্স তারপর ইন্টারভিউ সবই দরকার। চলো, একটি প্রশ্নপত্র 75টি প্রশ্ন আছে এবং প্রতিটি প্রশ্নের নম্বর 2, প্রতিটি ভুল উত্তরের জন্য 1 নম্বর বিয়োগ হবে। যদি সব প্রশ্নের উত্তর কোনো পরীক্ষার্থী 45 নম্বর পায়, তাহলে ভাবো যদি ধরে নাও 75টা প্রশ্নের 75 প্রশ্নই ঠিক করেছে, তাহলে 2 নম্বরের যে আচ্ছা নম্বর 2 আর একটা হচ্ছে -1 নম্বর, মানে বোঝার সুবিধার জন্য এই পার্টটা করলাম। সঠিক, আচ্ছা এটাকে রাইট আর রং করে দিই, তাহলে রাইট আর রং, তাহলেই হয়ে যাবে। ধরে নাও প্রত্যেকটা প্রশ্নই রাইট করেছে, তাহলে প্রত্যেকটা প্রশ্ন রাইট করলে সে কত নম্বর পাবে? 75টা প্রশ্ন 1 নম্বরে 2 নম্বর করে, তাহলে 75 দুগুণে 150 হলো। আর যদি প্রত্যেকেই সেটা ভুল করেছে, প্রত্যেকটাই যদি ভুল করে, তাহলে 75 - 75 হলো, হয়েছে। এবং বলেছে যে সে সর্বমোট কত পেয়েছে, 45 পেয়েছে। ক্লিয়ার? তাহলে এবার অ্যাভারেজটা করো, 150 থেকে 45 কমলো, এখান থেকে বিয়োগ হলো। এবার তোমাকে দেখতে হবে কি হয়, এটা অ্যারোটার কাজ কি, বড় থেকে ছোট। 150 আর 45 মধ্যে বড় কোনটা? 150, তাহলে এখানে ডিফারেন্স করলে কত হবে? 105। আর এইখানে 145 বড় না -75 বড়? না 45 বড়। 45 -75, তাহলে কত হবে? 45 + 75, কত হলো? 7 5 সাথে 120 হয়ে গেল। তাহলে এটাকে যদি তুমি ছোট করো, ছোট করলে কত আসছে, এটা 5 দিয়ে যদি কাটো, তাহলে 5 21, আর 5 2 10 24, আবার 3 দিয়ে কাটো, 3 8 24, 3 7 21। তাহলে দেখো 8 আর 7, 8 আর 7 যোগ করলে কত হয়? 8 7 15, 15 মানে কত? 75টি প্রশ্ন, তাই তো? 15 5 15 75, তাই তো? তাহলে এখানে সঠিক উত্তরের সংখ্যা কত? তাহলে এখানে 5 15, এখানে 5 দিয়ে গুণ করে দাও, তাহলে কত? সঠিক উত্তর মানে এটাই রাইট সঠিক উত্তর, তাহলে 5 8 40টা প্রশ্ন, অপশন ডি হয়ে গেল এটা উত্তর। ক্লিয়ার?
তাহলে আর বুঝতেই পারলে প্রশ্নগুলো কিভাবে সলভ করলাম। তো তোমরা অবশ্যই এটা জানাবে, গ্রুপে অবশ্যই লিখে, মানে কমেন্টে, তুমি এটা ফেসবুকে দেখো বা হোয়াটসঅ্যাপে দেখো, যেখানেই দেখো অবশ্যই কমেন্ট করো। তাহলে এইরকম প্রত্যেকটা পরীক্ষার পর একটা করে ভিডিও নিয়ে আসবো, তোমাদের কনসেপ্টগুলো ক্লিয়ার হবে, তাহলে সামনের পরীক্ষার জন্য তোমার প্রিপারেশনটা আরও স্ট্রং হবে। আর যারা আমার কাছাকাছি আছো, সবাই দূরে আছে বুঝতেই পারছি, যারা মালদার কাছাকাছি আছো তারা কিন্তু এই অফলাইন ব্যাচটা মিস করো না, ঠিক আছে। এটা টোটাল ফিস রাখা হয়েছে 6,000 টাকা, টোটাল ফিস 1 বছরের পুরো সুবীর দাস বইটাকে শেষ করা হবে। সুবীর দাসের ম্যাথ কমপ্লিট সুবীর দাসের, এবং তার সঙ্গে জিআইও, শুধু ম্যাথ নয়। তুমি ভাববে, অনেকেই ভাববে যে সব মনে হয় কমপ্লিট হবে না। আমি যখন করাই সবগুলোই ধরে ধরে করাই, প্রত্যেকটা প্রশ্ন বাই প্রশ্নই ধরে ধরে করাই, যেগুলো একই রকম সেগুলো স্কিপ করি, কিন্তু সেটাও বলে দিই, বাড়িতে অসুবিধা হলে সেটাও করে দিই। এইভাবেই অফলাইনে ক্লাসগুলো করাই, এবং তার সঙ্গে উদাহরণের প্রশ্নগুলো আমি বুঝিয়ে দিই যখন যেটা দরকার হয়। মানে 1 বছর পর যদি কেউ বলে আমার সঙ্গে কানেক্ট থাকার পর সে ম্যাথ শিখতে পারেনি, তাকে টাকাটা রিফান্ড করে দেওয়া হবে। কিন্তু এটাও না, 6,000 টাকা থেকেও 10% ছাড়, 10% ছাড় দিয়ে 15ই জানুয়ারির মধ্যে যদি অ্যাডমিশন করা হয়, তাহলে এক্সট্রা কোনো চার্জ লাগবে না, একদম কমপ্লিট প্যাকেজ আমি বলে দিলাম। তো এটা মিস করো না, ঠিক আছে। বেশি সিটও নেই, যেটা আগে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, যেটা আগে আসবে, বেশি সিট নেই। 30টা থেকে খুব বেশি হলে 35টা সিট করা যেতে পারে, তার বেশি কিন্তু নেব না, ঠিক আছে। অতজন হয়ে গেলে একদম কমপ্লিট আমি ওই ব্যাচটাকে কমপ্লিট করব। ম্যাথ রিজনিং তোমাদের কাছে আমি সহজ করেই ছাড়বো, ঠিক আছে। তো ঠিক আছে, সঙ্গে থেকো, এইভাবে যুক্ত থাকো, আর আস্তে আস্তে আমরা ম্যাথমেটিক্সটাকে, আমরা ম্যাথমেটিক্স এবং রিজনিং সেকশনটাকে এইভাবে আস্তে আস্তে সহজ করে দেবো, ঠিক আছে। ওকে।